দুপুরে লাঞ্চের জন্য বাস এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। একে একে বাস থেকে সবাই নেমে যাচ্ছে। তাজরিন নামার সময় রোশনিকে ডাকতে এলো। এই আলো, খেতে যাবি না? জিদান সফেদ রঙা একটা রুমাল চোখ মুখের ওপর রেখে বাসের সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করেছিল, যার দরুন তাজরিন জিদানের চেহারা দেখতে পাচ্ছিল না। রোশনি জিদানের দিকে একবার তাকিয়ে তারপর জবাব দিল, হ্যাঁ আসছি, তুই সামনে যা, দেখ আনভি বের হলো কিনা, আমি আসছি। আচ্ছা বলেই তাজরিন চলে গেল। রোশনি উঠতে নিল কিন্তু উঠতে পারল না। ওড়নায় টান পড়ায় আবার বসে পড়ল। পাশে তাকিয়ে দেখে তার ওড়নার কোনা যেটুকু সিটে ছিল সেটার উপরে জিদান বসে আছে। রোশনি পড়ল বিপাকে, কি করবে বুঝতে পারল না। মনে হচ্ছে তো জিদান ঘুমাচ্ছে, এখন ডাক দিবে কি দিবে না, ডাক দিলে আবার রাগ করবে নাকি কিছু বুঝতে পারছে না। ইতস্তত করে জিদানের বাহুতে হালকা মৃদু ধাক্কা দিয়ে বলল, শুনছেন, খেতে যাবেন না? জিদান জেগেই ছিল। তাজরিন এসে রোশনিকে ডেকে গিয়েছে সেটাও সে শুনেছে, কিন্তু ইচ্ছে করে তাকায়নি সে। এভাবে বসে থাকতেই ভালো লাগছে তার, কিন্তু রোশনির মুখে এভাবে ডাক শুনে তার কেমন যেন লাগছে। সে মুখের ওপর থেকে রুমালটা সরিয়ে রোশনির দিকে তাকালো, ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি খাবেন? কি হয়েছে, খাবেন না দুপুরে? বাস থামলো তো। একটু চুপ করে থেকে জিদান গম্ভীর মুখে বলল, ভাল লাগছে না, তুমি যাও, আমি পরে যাব। কিন্তু বাস তো এতক্ষণ দাঁড়িয়ে থাকবে না, না থাকলে না থাকুক, ইচ্ছে না হলে খাবো না। তোমার যাওয়া, তুমি যাও। স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। রোশনি মুখ কালো করে ফেলে মিনমিনিয়ে বলল, আচ্ছা উঠুন তাহলে। চোখের সাথে সাথে কি কানেও সমস্যা তোমার? বললাম না যাব না। আরে আপনি আমার ওড়নার ওপর বসে আছেন, আপনি না উঠলে আমি কিভাবে যাব? জিদান তাকে দেখল, সত্যি সত্যি সে রোশনির ওড়নার কোনার উপরে বসে আছে। সে একটু উঠে ওড়নাটা সরিয়ে দিল। রোশনি বিড়বিড় করে বলল, বেয়াদব লোক, সরিটা বলল না। আবার যেতে নিল, কিন্তু জিদান না উঠলে সে বেরোতে পারবে না দেখে বলল, সরুন, আমি বেরোবো। জিদান বিরক্ত হয়ে সিট ছেড়ে বাইরে দাঁড়ালো। সামনে নজর দিতে দেখলো সামনের সিটের ছেলেগুলো বের হচ্ছে। রোশনিও যেতে নিল, কিন্তু হাতে হ্যাঁচকা টান পড়ায় সে চট করে পিছনে গিয়ে পড়ল। তার মাথাটা গিয়ে ঠেকলো জিদানের বুকে। চোখে চশমা থাকায় সে চোখেও ব্যথা পেল। মাথা তুলে জিদানের দিকে তাকাতেই দেখল জিদান তার হাত ধরে রেখেছে, অর্থাৎ জিদানই তার হাতে ধরে টান দিছে। কি হয়েছে, এভাবে টান দিলেন কেন? আপনার জন্য আমি চোখে ব্যথা পেলাম। জিদান ভুরু কুঁচকে রোশনির দিকে তাকালো। এরপর থমথমে কণ্ঠে বলল, আমিও যাচ্ছি রেস্টুরেন্টে, আমার সাথেই যাবে। রোশনি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই না বললেন আপনি যাবেন না, এখন বলছে যাব, চলো। বলেই আর এক সেকেন্ডও অপেক্ষা না করে রোশনির হাত ধরেই সামনের দিকে হাঁটা ধরল। জিদান এত জোরে হাঁটছে যে তার হাঁটার সাথে তাল মিলাতে রোশনির সমস্যা হচ্ছে। সে এক প্রকার দৌড়াচ্ছে। আনভিসাদের সিট ক্রস করার সময় দেখে নিল সেই সিটটা খালি, অর্থাৎ তাজ তার কথা মতো আনভিসাকে নিয়ে নিশ্চয়ই বাসের বাইরে অপেক্ষা করছে। বাসের সামনের দিকে যেতেই বলল। জিদানকে অনুরোধের স্বরে বলল, প্লিজ হাতটা ছাড়ুন, বাইরে আনভি আর তাজ আছে নিশ্চয়ই, ওরা এভাবে দেখলে কি ভাববে? হু কেয়ার্স? ভাই মাফ চাই, হাতটা ছাড়ুন প্লিজ। জিদান ভুরু কুঁচকে তাকে আশেপাশে দেখে নিল। বাসটা মোটামুটি খালি হয়ে গিয়েছে। যেই ছেলেগুলোকে নামতে দেখেছিল তারাও নেমে গিয়েছে। দেখেই সে রোশনির হাতটা ছেড়ে দিয়ে হনহন করে চলে গেল। এদিকে তাকে রোশনি বিড়বিড় করল, রেগে গেল নাকি? বাস থেকে নামতেই দেখা হলো আনভিসা আর তাজরিনের সাথে। তারা তার দিকে তাকিয়ে আছে দুহাত ভাঁজ করে। রোশনি কানের পিছনে চুলগুলোকে গুজে দিয়ে আমতা আমতা করে বলল, কি হয়েছে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? তাজরিন তিরিক্ষি মেজেছে বলল, পাক্কা 5 মিনিট ধরে দাঁড় করে রেখেছিস? বাস কি তোর শ্বশুরের যে এতক্ষণ তোর জন্য অপেক্ষা করবে? আনভিসা বলল, এত দেরি কেন হলো আলো? রোশনি ইতস্তত করে বলল, বাস থেকে এত মানুষ নামছিল তাই বসেছিলাম, বাস একটু খালি হতেই নামলাম। কথাটা যেন আনভিসার বিশ্বাস হলো না, তবু সে আর দেরি করতে চাইল না। বিধায় বলল, আচ্ছা চল, এমনি দেরি হয়ে গেল, বাস আবার একটু পর ছেড়ে দিবে। রোশনিও মাথা নাড়িয়ে চলল আনভিসার পিছু পিছু।
তাজরিনও কপালে বিরক্তির ভাঁজ ফেলে সামনের দিকে যেতে লাগলো। রোশনি আর চোখে আশেপাশে তাকালো। তার চোখ দুটো জিদানকেই খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আশেপাশে কোথাও জিদানকে দেখতে পেল না। তারা সোজা গিয়ে বসলো রেস্টুরেন্টের একদম কর্নারের টেবিলে। সিহান আগে আনভিশার থেকে জেনে নিয়েছিল তারা কি খাবে। আনভিশা বলেছে বেশি কিছু লাগবে না, সাধারণ বাঙালি খাবার হলেই হবে। সেই মতো সিহান তাদের জন্য ভর্তা, ভাত, ডাল আর শিং মাছের ঝোল অর্ডার করেছে। তারপর গিয়ে আনভিশাদের সামনে টেবিলে বসে নিজেদের জন্য একই খাবার অর্ডার করেছে। ওরা 3 বান্ধবী গিয়ে রেস্টুরেন্টের বেসিন থেকে হাত ধুয়ে এলো, এরপর নিজেদের টেবিলে খেতে বসলো। খাওয়ার মাঝে মাঝেই রোশনির চোখ গেল সামনের টেবিলের দিকে। ওখানে জিদান বসে আছে সিহানের সাথে। আহিল আর সাজান এদিকে পিঠ দিয়ে বসায়, তাদের চেহারা দেখা যাচ্ছে না, তবে জিদান আর সিহান একসাথে অপর পাশের চেয়ারে এদিকে মুখ করে বসায়, তাদের চেহারা স্পষ্টই দেখা যাচ্ছে। রোশনি খাওয়া থামিয়ে এক দৃষ্টিতে জিদানের দিকেই তাকিয়ে আছে। বজ্জাত লোকটা সুন্দর গপাগপ খাবার গলদকরণ করছে, যেন খাবার নয় সে ছাড়া এই দুনিয়াতে পৃথিবীতে আর কিছু নেই খাবার ছাড়া। রোশনি মনটা খুব করে চাইছে বজ্জাত লোকটা যাতে একটাবার এদিকে তাকায়। কেন চাইছে জানে না সে, তবে চায় সে। সিহানের মস্তিষ্ক ভীষণ শার্প। কেউ দূর থেকে তার দিকে অথবা তার আশেপাশে অবস্থানরত মানুষদের দিকে তাকালে সে সেটা বুঝতে পারে। খাওয়ার ফাঁকে সিহান আর চোখে আনভিশাদের টেবিলের দিকে দৃষ্টি দিল। রোশনির দৃষ্টি অনুসরণ করে সেও তার পাশে অবস্থানরত জিদানের দিকে দৃষ্টি দিল। আবার সে দৃষ্টি ঘুরিয়ে রোশনির দিকে তাকালো। রোশনি মেয়েটার চোখের ভাষা সে স্পষ্টতই বুঝতে পারল। তার কপালে কয়েকটা ভাঁজ পড়ল। জিদানের কয়েক মাসের আগের বলা চশমাওয়ালির কথা চিন্তা করল। আবার সেদিন হসপিটাল থেকে রোশনিদের বাসা পর্যন্ত জিদানের যাওয়া, সবটা মিলিয়ে সে 2 4 করে ফেলল। সবটা বুঝতে তার ঠোঁটের কোণে মুচকিয়ে হাসি দেখা দিল। সাথে কিছুটা অবাকও হলো। সিদ্ধান্ত নিল এ ব্যাপারে জিদানের সাথে সরাসরি কথা বলবে। এই ঘাটতারা ছিল যে কোনো মেয়ের ওপর দুর্বল হতে পারে, তা ভাবতেই অবাক লাগছে সিহানের। এখন দেখার পালা, এটা কি শুধুই দুর্বলতা নাকি ভালোবাসা। রোশনি মেটার ব্যাপারটা সে পুরোপুরি ক্লিয়ার। মেটার চোখে সে স্পষ্ট জিদানের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। আনভিশা খেতে খেতে রোশনির দিকে তাকালো, আরেকবার সামনের টেবিলের দিকে। সে মনে মনে কিছু একটা সন্দেহ করলো, তবে সন্দেহবশত কিছু জিজ্ঞেস করা তার স্বভাব বিরুদ্ধ বলেই সে রোশনিকে সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো না। শুধু বলল, কিরে আলো, খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খা, একটু পর বাস ছেড়ে দিবে। রোশনির ধ্যান ভাঙল। সে ভয়ার্ত চোখে আনভিশার দিকে তাকিয়ে দেখল। আনভিশা আপন মনে খেয়ে চলেছে। সে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার খাওয়ায় মন দিল। এদিকে রোশনির চোখ সরতেই একজোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টি রোশনির ওপর পড়ল। মেয়েটা আড়ষ্ট ভঙ্গিতে খাচ্ছে। সে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারা রেস্টুরেন্টের বাইরে দাঁড়ালো। সিয়ানদের খাওয়া আরও আগে শেষ হয়ে গিয়েছিল। জিদান দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। স্যারদের সামনে খেলে বেয়াদবি হবে বিধায় দূরে গিয়ে খাচ্ছে, নইলে সে কি আর লোকজনের তোয়াক্কা করে। এদিকে সাজানের একটা কল আসে, সেও কলে কথা বলতে দূরে গিয়েছে। সিহান আনভিশাদের কাছে এসে রোশনিদের জিজ্ঞেস করলো, তোমরা আর কিছু খাবে শালি সাহেবারা? তাজরিন ঠোঁটে সৌজন্যতামূলক হাসি এনে বলল, না ভাইয়া, কিছু খাবো না। রোশনিও মিষ্টি এসে বলল, কিছু খাবো না ভাইয়া, এত এত খাবার অর্ডার দিলেন, এমনি পেট ফুলে গিয়েছে। সিহান হেসে বলল, কি খেলে তোমরা চুরি পাখির দানার মতো? রোশনি বলল, এত এত খাবার খেলাম, আর আপনি এগুলোকে চুরি পাখির দানা বলছেন? ভাইয়া, এত খাবার খেলে আমি চুরি পাখি মরে যেত। রোশনির এমন জবাবে সিহান সহ পাশে থাকা আহিলও হেসে দিল। তাজরিন আর আনভিশা ঠোঁট চেপে হেসে দিল। জিদান ততক্ষণে সিগারেট শেষ করে ওদের কাছে চলে এসেছে। রোশনির দিকে তাকিয়ে আহিলকে হাসতে দেখে ধাপ করে জিদানের রাগ উঠে গেল। সে একবার গরম চোখে রোশনির দিকে তাকালো, আরেকবার আহিলের দিকে। এরপর দাঁতে দাঁত চেপে আহিলকে বলল, আহিল, একটু এদিকে আয় তো। জিদানের কণ্ঠ শুনে আহিল বুঝে গেল এই ছেলে কোনো কারণে ক্ষেপে আছে। সে অজুহাত দিয়ে বলল, পরে যাচ্ছি, আমাকে সিহান থাকতে বলেছে এখন। সিহান আহিলের দিকে তাকে ভুরু কুঁচকে নিল। সে কখন থাকতে বলল ওকে? সিহান থাকতে বলেছে, আমি যেতে বলছি। এখন থাকবি নাকি যাবে এটা ডিসাইড কর। আহিল মুখ বেজার করে বলল, আসছি তো।
জিদানের সাথে অন্য পাশে চলে গেল আহিল। সিহান সেদিকে একবার তাকিয়ে আবার আনভিশার উদ্দেশ্যে প্রশ্ন করল, বিবুজান আপনি কিছু খাবেন? আনভিশা মুচকি হেসে বলল, না, আর কিছু খাওয়ার মতো অবস্থায় নেই। আচ্ছা, আর কিছু খাওয়ার অবস্থা গেলে জানাবেন আমায়। এদিকে জিদান আহিলের শার্টের কলার ধরে বলল, মেয়ে দেখলে তোর হাসি পায় শালা। আহিল কলার ছাড়াতে ছাড়াতে বলল, সি সি নাউজুবিল্লাহ, তোর বোন ছাড়া অন্য কারোর জন্য মন থেকে হাসি আসে না আমার। তুই হবি আমার একমাত্র শালা। এই আমার বোনকে তোর মতো মানুষের কাছে আমি জীবনও বিয়ে দেব না, যে কিনা অন্য মেয়ে দেখলেই হাসে। তোর দেওয়ার জন্য আমি বসে থাকবো নাকি? তোর বোনকে তুলে নিয়ে যাব কাজী অফিসে। আহিল, তুই আমার হাতে শক্ত মার খাবি। তুই আমার জান নিতে পারবি, তবুও তোর বোনের থেকে আমার মন নিতে পারবি না। বলার সাথে সাথে আহিলের পিঠের ওপর জিদানের শক্ত হাতের ঘষি পড়ল। আহিল উহ শব্দ করে উঠে বলে, শালা 3 বেলা ভুসি খাস নাকি? এত শক্তি গায়ে? গেট লস্ট আহিল, আমার মেজাজ প্রচণ্ড গরম হচ্ছে। তোকে মারা ধরলে মেরেই ফেলবো এখন, আমি সেটা চাইছি না। আমার জানত মগের মুল্লুক, আমাকে মারলে তোর বোনই কাঁদবে, দেখে নিস। জিদান গরম চোখে তাকাতেই আহিল বলল, যাচ্ছি তো, বলে একদৌড় জিদান 2 হাতে কোমরে ধরে বড় বড় শ্বাস নিল রাগ নিয়ন্ত্রণের চেষ্টায়। তার কি হয়েছে, আজকাল সাধারণ ব্যাপারেও অতিরিক্ত রাগ লাগছে। সবাই পুনরায় বাসে উঠে যে যার সিটে বসে পড়ল। বাস ছাড়তেই সিহান নিজের মাথাটা আনভিশার কাঁধে এগিয়ে দিল। আনভিশা চমকে উঠে সিহানের দিকে তাকালো। সিহান চোখ বন্ধ করে বলল, মাথা ব্যথা করছে বিবিজান, চুলগুলো একটু টেনে দিবেন? এমন করে বললে কি আর না করা যায়? আনভিশার অন্তত সিহানের আবদার ফিরিয়ে দেওয়ার মতো সাহস নেই। সে খুব যত্ন করে সিহানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে সিহান গভীর ঘুমে তলিয়ে গেল। সিহানের ভারী নিঃশ্বাস কাঁধে পড়তে আনভিশা বুঝল সিহান ঘুমিয়ে গিয়েছে। সে মাথাটা একটু ঘুরিয়ে সিহানকে দেখার চেষ্টা করল, কিন্তু সিহানের মাথা তার কাঁধে থাকায় স্পষ্ট দেখতে পারল না সে। তবে তার মনে অদ্ভুত অনুভূতিরা দোলা দিচ্ছে। আনভিশা এই মানুষটাকে ভীষণ সম্মান করে, শ্রদ্ধা করে। যত দেখে ততই সে মুগ্ধ হয়। একজন পুরুষের সুপুরুষ হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার সবটাই সিহানের মধ্যে পরিলক্ষিত। নিজ মা বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান, দায়িত্ব, নিজ অর্ধাঙ্গিনীর খেয়াল রাখা, দায়িত্ব পালন করা, সবার সাথে বিনয় আচরণ করা, সবটা আনভিশার ভীষণ ভালো লাগে। সিহান ফান নামক পুরুষটি ধীরে ধীরে তার মন কুঠিরের সবটা দখল করে নিয়েছে। নিচ্ছে বলে ভুল হবে, হয়তো নিয়েছে। আনভিশা নিজের পাশের বাসের জানালাটা লাগিয়ে দিল যাতে বাহিরের আলো এসে সিহানের ঘুমের ব্যাঘাত না ঘটায়। এদিকে তাজরিন নিজের সিটে বসে তার পাশে বসা মেয়েটিকে আর দেখতে পেল না, কই গিয়েছে কে জানে। তার পাশের সিটটা খালি আছে। সে জানালার দিকে ফিরে চোখ বন্ধ করে রইল। আর কতটুকু পথ যেতে হবে কে জানে। সাজান যেখানে বসেছিল এখন সেখানে আর একটা মেয়ে বসে আছে। মেয়েটা সাজানের উপর বিরক্ত হয়ে আর এক মেয়েকে পাশে এনে বসিয়েছে। বেশ বুঝতে পারল সাজান। সে মেয়েদের মতো মুখ ভেঙচি দিয়ে পেছনের একটা সিট খালি দেখে সেখানে গিয়ে বসে পড়ল। পাশে আবার আর একটা মেয়েকে দেখে সে পুনরায় ফ্লার্ট করার উদ্দেশ্যে গুনগুন করে গেয়ে উঠল, এক লড়কি কো দেখা তো এসে লাগা जैसे नाश्ता मोड़, जैसे रिश्ते के दौड़, जैसे परन का राग, जैसे संदल की आग, जैसे सुलन सिंघर, जैसे रास की फुहर, जैसे आहिस्ता आहिस्ता बढ़ाता नाश्ता। তাজরিন ফট করে তাকালো সাজানের দিকে। তাজরিনকে দেখেই সাজানের গান বন্ধ হয়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল, আপনি বড্ড বেসুরে, দয়া করে আর গান গাইবেন না। তাজরিনের মুখ থেকে এমন কথা শুনে সাজান বলল, তবে তোমার থেকে সুর শিখে নেব তাজমহল। শিখাবেন সুর? গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না, কিন্তু মানুষ পিটিয়ে প্রেমিক বানানো যায়। মানে তুমি সুর শিখিয়ে দাও আমার, সেই সুর তখন তোমার জন্য শুধু গাইবে। ফ্লার্টিংয়ের জন্য জায়গায় গিয়ে করুন। বাই দ্য ওয়ে, আপনি আমাকে ফলো করেছেন কেন? যেখানে আমার মনটায় তোমার কাছে সেখানে ফলো কি করে করি? সে তো থাকেই তোমার কাছে, তবে আলাদা করে ফলো করে মন বিনিময়ের দরকার তো নেই। আশ্চর্য, আমি ট্যুরে যাচ্ছি, আপনি সেখানে গিয়ে থাকবেন কোথায়? এখনই বাস থেকে নামুন।
তোমার মনেই থাকবো। তাজরিন চোখ গরম করে তাকিয়ে বলল, বাস থেকে নামুন। কেন? আমাদের ট্যুর বাসে আপনাকে উঠতে দিল কে? সাজান কপাল কুঁচকে বলল, আমি যতদূর জানি এটা আমাদের ট্যুর বাস। এখানকার সবাই আমাদের ব্যাচের, কিন্তু তোমাকে দেখে তো আমাদের ব্যাচের মনে হচ্ছে না। তুমি তো পিচ্ছি, তাহলে এখানে কি করছো? আপনাদের ব্যাচের মানে আপনি কি এখানকার প্রাক্তন স্টুডেন্ট? হ্যাঁ, কিন্তু তুমি কেন এখানে? এবার তাজরিন বুঝলো সাজান তবে এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এক ফ্রেন্ড এই বাসে বসে আছে, তার জন্য বসা। সে কি আমাদের ব্যাচের না? তার হাজব্যান্ড আপনাদের ব্যাচের। ও হ্যাঁ, তাহলে তো তুমি প্রথম থেকেই এই বাসেই ছিলে। এই জন্যই তো আমার মন গ্রিন সিগন্যাল দিচ্ছিল। আমার তাজমহল আমার আশেপাশেই আছে। আপনি এখন চুপ না করলে আপনার মনের রেড সিগন্যাল বাজাতে আমি 2 মিনিটও ভাবব না। এত ভাবাভাবিতে কাজ কি বলো তো? যেখানে মনের লেনদেন সেখানে ভাবনায় কাজ অকাজের হিসাব করতে নেই। প্লিজ স্টপ, আমার মাথা ধরছে। আমার কাছ থেকে মাথা ব্যথার বাম আছে দিব? না ধন্যবাদ, আপনি একটু চুপ থাকলে আমার মাথা ব্যথা সেরে যাবে। এবার সাজান সত্যি সত্যি চুপ করে গেল। রোশনি আর চোখে জিদানের দিকে তাকাচ্ছে। বাসে ওঠার পর থেকে জিদান একটাও কথাও বলেনি। তাকাতে গিয়ে খেয়াল হলো জিদান কালো রঙের শার্ট পরে আছে। সে নিজের দিকে তাকালো। কাকতালীয়ভাবে তাদের ড্রেস ম্যাচিং হয়ে গেল, অথচ সে এতক্ষণে খেয়ালই করেনি সেটা। রোশনি আবার তাকাতে জিদানের চোখে চোখ পড়ে গেল। জিদান বিরক্তি নিয়ে শুধালো, কি সমস্যা? রোশনি থতমত খেয়ে বলল, কোথায় কি সমস্যা? এভাবে তাকাচ্ছ কেন? ধরা পড়ে যাওয়ায় রোশনি কাচুমাচু ভঙ্গিতে বলল, তাকায়নি তো। মিথ্যা আমার পছন্দ না, স্টুপিড। রোশনি এবার কিছু বলল না। জিদান ফের বলল, ছেলেদের দেখলেই তোমার দাঁত কেলাতে ইচ্ছে হয়? মানে তুমি হাসবে না? আর রোশনি অবাক হয়ে বলল, হাসবো না মানে? কেন হাসবো না? আমি বলেছি তাই। ছেলেদের সামনে তো আর হাসবে না। আপনি বললে আমার শুনতে হবে কেন? না শুনলে তোমাকে বাসের জানালা দিয়ে ফেলে দিব। এই আপনি উঠুন তো। এখানে তো আজকে বসতে না গিয়ে সিনিয়র বসায় আমি কিছু বলতে পারিনি, না হলে তাজকেই বসাতাম পাশে। জিদান ভুরুকুসকে বলল, আমাকে কি তোমার সিনিয়র মনে হচ্ছে না? আরে আপনি সিনিয়র তো, তবে আপনি তো আমার পরিচিত, তাই আমি আপনার কাছে এই কথাটা স্বাচ্ছন্দ্যে বলতে পারি, কিন্তু অন্য মানুষকে তো বলা যায় না। আমি তোমার পরিচিত হলাম কি করে? আরে আপনি আমার হাস। বলতে গিয়ে থেমে গেল রোশনি। জিদান ফের প্রশ্ন করলো, আমি তোমার কি? রোশনি একটু থেমে জবাব দিল, কিছু না। বলেই সে জানালার দিকে ফিরে গেল। তার আবারও ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভিতরটায় মনে হচ্ছে আস্ত পাহাড় চেপে বসে আছে। সে জিদানকে স্বামী হিসেবে মানলেও তো জিদান তাকে এবং তাদের এই সম্পর্ককে মানে না, আর না দিয়েছে কোনো স্বীকৃতি। তবে সে কেমন করে এই সম্পর্কের নাম মুখে নিবে? জিদান পাশের সিটে বসে আছে, অথচ রোশনির মনে হচ্ছে জিদান কাছে থেকেও তার থেকে অযুত কুটি দূরে। ভাবতে ভাবতেই রোশনির চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুকণা। সে সেটা এক হাত দিয়ে মুছে বিড়বিড় করে তারপর বলল, আপনি আমার থেকে দূরে, ভীষণ কাছের কেউ। বান্দরবান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর। বান্দরবান যেন পৃথিবীর বুকে সবুজের স্বর্গরাজ্য। চারদিকে পাহাড়ের সারি, কখনো মেঘের চাদরে ঢেকে থাকে, কখনো রোদে ঝলমল করে ওঠে। ভোরবেলা পাহাড়ের গা বেয়ে নেমে আসা হালকা কুয়াশা আর পাখির ডাক মিলেমিশে যে পরিবেশ তৈরি করে, তা মনে হয় পৃথিবীর বাইরে কোনো অন্য রূপকথার দেশ। আনভিসার বান্দরবনে এসেছে। আনভিসারা 3 দিনের ট্যুরে। আসতে আসতে তাদের রাত হয়ে গিয়েছে। দীর্ঘ যাত্রায় ক্লান্ত সবাই এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়। তারপর কাল ভোরবেলায় বের হবে নীলগিরির উদ্দেশ্যে। তারা বান্দরবনের নাইট 7 রিসোর্টে উঠেছে। আনভিসা, রোশনি, তাজরিন 3 বান্ধবী এক রুমেই থাকবে। সেটার ব্যবস্থা সিহানি করে দিয়েছে। যদিও আনভিসা সিহানের থেকে এতটা সাহায্য নিতে চায়নি, তবে সিহান কোনো কথাই শোনেনি। ওদিকে সিহান, জিদান, সাজান, আহিল 4 জন নিজেদের জন্য আলাদা আলাদা রুম বুকিং করেছে। একসাথে এত মানুষ এক রুমে থাকতে পারবে না তারা। বাকি স্টুডেন্টরা গ্রুপে ভাগ হয়ে গিয়েছে। এক রুমে 2 জন, 3 জন, এমনকি 6 জন অবধি থাকবে গ্রুপ অনুযায়ী।
হোটেল নাইট হ্যাভেন রিসোর্টটি মেঘলা পর্যটন এরিয়ায় অবস্থিত। নিজেদের রুমে পৌঁছে তাজরিন চলে গেল শাওয়ার নিতে। এদিকে রোশনি বিছানায় গায়েলিয়ে দিল। আনভিশা প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ থেকে বের করেছে। 3 দিন থাকার জন্য যা যা প্রয়োজন সব বের করে তাদের রুমে থাকা আলমারিতে তুলে রাখছে। চলে যাওয়ার আগের দিন আবার সব গুছিয়ে ব্যাগ ভরে নিয়ে যাবে ঠিক করল। সিহানের রুমটা আনভিশাদের রুমের বাম পাশে, আবার তাদের রুমের ডান পাশে আর একটা রুম আছে, সেটাকে নিয়েছে। আনভিশা জানে না, তবে হয়তো সিহানের বন্ধুই নিয়েছে। আনভিশা নিজের কাজ শেষ করে সোজা হয়ে বসলো। এর মধ্যেই তার ফোনটা বেজে উঠল। কে কল দিয়েছে দেখার জন্য ফোনটা হাতে নিয়ে দেখে সিহানের কল। আনভিশা রিসিভ করে কানে ধরল। রুম পছন্দ হয়েছে বিবি জান? হয়েছে, কিন্তু কি? আমরা যদি কখনো বান্দরবান আসি তবে আপনি কখনই আর এই রিসোর্ট নেবেন না। সিহান অবাক হয়ে প্রশ্নগুলো কেন? কি এক রিসোর্ট, শহরে আধুনিকতার ছোঁয়া? আমার একদম ভালো লাগে না। পাহাড়ে এসেছি, ছোটোখাটো কটেজ থাকবে কোথায়, সেখানে না। আমি বৃষ্টি ছুঁতে পারবো, পাহাড় দেখতে পারবো, একদম খাঁটি বান্দরবানের ভাইব থাকবে। শহরের এত আধুনিকতা থাকবে না, একটু সেকেলে হবে। সেরকম কোনো রিসোর্ট বুক করবেন। পরের বার আপনি আর আমি যদি আবার আসি বান্দরবান তখন। বুঝলাম। কি? আমার বিবিজনের রিসোর্ট পছন্দ হয়নি, আচ্ছা পরের বার এলে সেরকম রিসোর্টে উঠব। তবে এখন তো এটা ট্যুর, এত স্টুডেন্ট তো আর সেরকম রিসোর্টে জায়গা নেবে না বিবিজান, এটা বুঝতে হবে আপনাকে। আবার সবাই তো আর আমার বিবিজনের মতো সব পরিস্থিতিতে মানিয়ে নিতেও পারবে না। গ্রামীণ অথবা পাহাড়ি ভাইব দেখে তারা বলবে মশা বেশি এখানে। আবার কারো পাহাড়ি বাতাস সহ্য হয় না। সবাই তো আর পাহাড়প্রেমী হয় না। আপনার কাছে যেটা উপভোগ্য অন্য কারোর কাছে সেটা আবার বিরক্তকর লাগতে পারে বিবিজান। তাই সবার কথা চিন্তা করে এই রিসোর্টটা বুকিং করা হয়েছে। তাতে পাহাড়প্রেমীরা অসুখী হলেও মানিয়ে নিতে পারবে, আর যারা পাহাড়প্রেমী না তারাও দিব্যি এনজয় করে কাটাতে পারবে। বুঝেছেন? আপনি এত সুন্দর করে বুঝালে না বুঝে থাকি কিভাবে? ফোনের ওপাশ থেকে অট্টহাসির আওয়াজ যে শোনা গেল। লজ্জায় আনভিশার গালে লাল আভার দেখা দিল। মুখ ফসকে কি বলে ফেলল সে। এর মধ্যেই তাজরিন বের হয়ে আসলো। রোশনি নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, সারা রাস্তা এলি ভাইয়ার সাথে, আর এখনো সেই ফোনে ফুসুর ফুসুর করছিস? এত প্রেম কিভাবে আসে? আনভিশা ফোন মিউট করে দিল। সিহান শুনলে তাকে আরো লজ্জায় পড়তে হবে। সে ঘাড় ফিরে রোশনির উদ্দেশ্যে বলল, তুই গোসলে যাচ্ছিস না? না, আমি তো বসে থাকবো। এখন তোর ভাইয়া ফোন দিয়েছে, তো আমি মুখের ওপর সেই ফোন কেটে দিই কিভাবে? তাজরিন মুখে ক্রিম লাগাতে মাখতে মাখতে আর চোখে তাকালো আনভিশার দিকে। সত্যি বলতে তার আনভিশা আর সিহানের বন্ডিংটা দারুণ লাগে। কিছু মানুষ থাকে না, মেড ফর ইচ আদার। আনভিশা আর সিয়ানকে দেখলেও তার মনে হয় তারা তৈরি হয়েছে একে অপরের জন্য। কি সুন্দর তাদের সম্পর্ক, একদম সহজ সাবলীল। আনভিশার মধ্যে আগে জড়তা দেখলেও এখন মনে হয় সিহান তার কমফোর্ট জোন। অকপটে নিজের মনের কথা বলে দিতে পারে সিহানের কাছে। অবশ্য সে জায়গাটা সিহান নিজেই তৈরি করে নিয়েছে। তাদের মিষ্টি কথোপকথন শুনতেও ভালোই লাগে তাজরিনের কাছে। এমন দম্পতি এখনকার যুগে বিরল। এখন তো সব সংসারেই ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে, তা না থাকলেও সবটা স্বাভাবিক থাকে। তবে এমন মিষ্টি প্রেমময় সংসার আসলেই বিরল। আনভিশা আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। এরপর রোশনি বের হতেই গেল সে গোসলে। ফ্রেশ হয়ে তারা গেল খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে তিনজনেই ঘুমে তলিয়ে গেল। এত লম্বা জার্নির দরুন সবাই ক্লান্ত ছিল। ভোরবেলায় উঠে খাওয়া দাওয়া করেই সবাই চাঁদের গাড়িতে করে রওনা হয়েছে নীলগিরির উদ্দেশ্যে। তাজরিনরা সহ আরও বেশ কয়েকজন মেয়ে একটা চাঁদের গাড়িতে বসেছে, আবার ছেলেরা অন্য গাড়িতে। রোশনি একটা সাদা রঙের কুর্তি পরেছে। তার একটা অদ্ভুত শখ হচ্ছে সে পাহাড়ে গেলে নিজেকে শুভ্র রঙে মুড়িয়ে রাখবে, যাতে পাহাড় থেকে তাকে দেখলে মনে হয় সবুজের মাঝে সে এক টুকরো মেঘ। আনভিশার ইচ্ছে ছিল সাদা রঙের ড্রেসই পরিধান করার। পরে আবার মনে হলো বৃষ্টি হলে অথবা পথে ঝর্ণা পড়লে সে যদি ভুলক্রমে ভিজে যায় তবে বেশ ঝামেলা হয়ে যাবে। সে ভাবনা ভেবেই সে সেই ইচ্ছেকে মাটি দিল। রোশনিকেও বারণ করেছিল সে যাতে সাদা রঙের পোশাক পরিধান না করে, তবে কে শোনে কার কথা।
আনভিশা অবশ্য রোশনির কথা চিন্তা করে ব্যাগে এক্সট্রা ওড়না নিয়ে এসেছে। রোশনি চাঁদের গাড়িতে উঠে বসে এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজলো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে না পেয়ে তার মনটাই খারাপ হয়ে গেল। আর্মির চেকপোস্ট থাকার কারণে 2 ঘন্টার রাস্তা যেতে তাদের 2.5 ঘন্টা লাগলো। অবশেষে তারা এসে পৌঁছালো কাঙ্ক্ষিত স্থানে। সবাই একে একে নেমে গেল। কিছুটা সামনে যেতে বিস্ময়ে রোশনির চোখ বড় বড় হয়ে গেল। তার মনে হচ্ছে সে মেঘের রাজ্যে চলে এসেছে। আনভিশারও একই দশা, তবে ভাবান্তর নেই শুধু তাজরিনের চেহারায়। তার চেহারা দেখে মনে হচ্ছে সেই সৌন্দর্য হয়তো সে প্রতিদিনই দেখে। চোখে নেই কোনো অবাকতার রেশ, মনে হচ্ছে সে সাধারণ কোনো পার্কে ঘুরতে এসেছে। নীলগিরি পাহাড়ের মাথায় দাঁড়ালে প্রথমে চোখে পড়ে মেঘের চলাফেরা। সাদা তুলোর মতো মেঘ ধীরে ধীরে এসে জড়ো হয় সবুজ পাহাড়ের বুকে। দূর থেকে মনে হচ্ছে পাহাড়ের সারি ঢেউ খেলানো নীলাভ রঙে মিশে যাচ্ছে আকাশের সাথে। সকালের আলো মেঘের ফাঁক দিয়ে ভেসে আসছে রূপালি ঝলক নিয়ে, চারপাশটা স্নিগ্ধতায় মোড়ানো। আনভিশা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, যেন পাহাড়ি এই স্নিগ্ধ বাতাসকে সে নিঃশ্বাসের সাথে টেনে ভিতরে নিতে যাচ্ছে। এত শান্তির আগে কখনোই তার অনুভব হয়নি। এর মাঝেই তার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেমন লাগছে বিবিজান? আনভিশা চোখ বন্ধ রেখে মুচকে এসে বলল, শান্তি শান্তি লাগছে। সামনে আরও দেখতে পাবেন, তবে 3 দিনের ট্যুরে মনে হয় না খুব বেশি দর্শনীয় স্থান নিয়ে যাবে। আপনি আর আমি যখন আবার আসবো তখন আপনাকে নিয়ে আমি পুরো বান্দরবন ঘুরবো। এই নীলগিরিতে একটা কটেজ নেব আমরা। আনভিশার চোখ খুলে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে কটেজ আছে? হ্যাঁ, এখানকার কটেজের বারান্দা থেকে আপনি পুরো নীলগিরির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আনভিশা একটু ভেবে বাচ্চাদের মতো আবদার করলো, তাহলে আমরা খুব শীঘ্রই আবার নীলগিরি আসবো, কেমন? সিয়ান হেসে বলল, এখান থেকে যাওয়ার পর আপনার ফাইনাল এক্সাম আছে বিবিজান, ভুলে গেলেন? এক্সাম শেষ হওয়ার পরপরই তো আপনাকে আমার ঘরণী করে ঘরে তুলব। আমার হৃদমোহনী আমার বিবিজানকে নিয়ে একটা ছোট্ট সংসার সাজাবো। আনভিশা খানিকটা লজ্জা পেল সে কথায়। পরপরই আবার বাচ্চাদের মতো আবদারে সুরে বলল, আচ্ছা আপনি আপনার সব কাজ বাদ দিয়ে বিজনেস এখানে শিফট করে চলে আসতে পারেন না আম্মু আব্বুকে নিয়ে? তখন কি ভালো হতেও বলেন। আমরা সবাই পাহাড়ে একটা ছোট্ট ঘর বানাতাম, প্রতিদিন পাহাড় থেকে সূর্যোদয় দেখতাম, পাহাড়ি মেঘেদের সাথে ভেসে বেড়াতে পারতাম, আপনি আমি একসাথে মেঘ ছুতাম। সিয়ান আবারও হাসলো, তারপর বলল, দূর থেকে সব জিনিস সুন্দর বিবিজান, পাহাড় ভ্রমণের জন্য সুন্দর, তবে এখানে থাকতে গেলে বুঝবেন এই পাহাড় তার বুকে কত রহস্য লুকিয়ে রেখেছে। ভোর থেকে সন্ধ্যা নামার আগ অবধি পাহাড় সুন্দর, তবে সন্ধ্যা নামার পর থেকে পৃথিবীকে অন্ধকার গ্রাস করতে থাকে। ঠিক তখনই এই অসম্ভব সুন্দর পাহাড়ের আনাচে কানাচে বিপদ উৎপেতে বসে থাকে। ওসব আপনি বুঝবেন না, তবে শুধু এতটুকু ভরসা রাখুন, আপনার জামাইজান আর তার বিবিজানকে ফের নিয়ে আসবে পাহাড় দেখাতে, এই বান্দরবনের সবটুকু সৌন্দর্য দেখাতে আপনাকে অবশ্যই নিয়ে আসবো এখানে। এদিকে রোশনি ছুটে গেল নীলগিরির মেইন ভিউ পয়েন্টে। রোশনিকে এভাবে ছুটতে দেখে তাজরিন বার কয়েক ধমক দিল, কিন্তু রোশনি সেসব কানেও তুলল না। সে গিয়ে দাঁড়ালো ভিউ পয়েন্টের কাছ ঘেঁষে। এখান থেকে সে দেখতে পাচ্ছে দূর দূরান্তে শুধু পাহাড় আর মেঘেরা। সেসব পাহাড়ের সাথে ঢেউ খেলে লুকোচুরি খেলছে। দূরে তাকাতেই রোশনির মনে হলো পেঁচা তুলোর মতো মেঘগুলো ঝর্ণার ন্যায় পাহাড়ের গা বেয়ে বয়ে যাচ্ছে। কাঠের রেলিংটায় ভর দিয়ে একটু ঝুঁকে নিচে তাকালেও, তবে নিচে তাকাতেই তার বুক ধক করে উঠল। নিচে পাহাড়ের গভীরতা টের পাওয়া মুশকিলই বটে। হয়তোবা পাহাড় যেখানে শেষ হয়েছে সেখানে আছে ভয়ঙ্কর খাদ। সে নিচে তাকানোর মধ্যেই তার হাত ধরে হ্যাঁচকা টানে কেউ নিচের দিকে ফিরিয়ে নিল। ফলস্বরূপ রোশনির মাথা গিয়ে ঠেকল উক্ত ব্যক্তিটির বুকে। সে মাথা তুলতেই দেখতে পেল জিদানের রক্তিম লাল চোখ জোড়া। দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর রেগে আছে জিদান রোশনির হাত শক্ত করে ধরে ধমক দিল, মরার শখ জেগেছে স্টুপিড। জিদানের ধমকে কেঁপে উঠল রোশনি। সে কি বলবে বুঝে উঠতে পারল না। কথা বলছো না কেন? এখন কথা না বলে তোমাকে ধাক্কা দিয়েই পাহাড়ের খাদে ফেলে দিব। রোশনি আমতা আমতা করে বলল, আমি দেখছিলাম।
কি দেখছিলে? এখান থেকে পড়লে ইজিলি মরতে পারবে কিনা সেটা? আর না, জিদান শক্ত করে রোশনির হাত ধরে টেনে ভিউ পয়েন্টের বাইরে এনে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল রোশনিকে। এরপর ধমকে বলল, গেট লস্ট স্টুপিড। তোমাকে যদি আরেকবার পাহাড়ের কিনার ঘেঁষে দাঁড়াতে দেখি তবে সেখান থেকে তক্ষুনি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। এভাবে ধাক্কা দেওয়ায় টাল সামলাতে না পেরে রোশনি পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। জিদান রোশনির সামনে দিয়ে হন করে দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে গেল। রোশনি আশেপাশে তাকিয়ে দেখলো তাদের কেউ লক্ষ্য করেনি। সবাই নিজেদের মতো ছবি তুলতে ব্যস্ত, ঘোরাঘুরিতে ব্যস্ত। সেদিকে তাকিয়ে চোখ থেকে চশমা খুলে দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে ডুকরে কেঁদে উঠল রোশনি। ভালোভাবেও তো তাকে বলা যেত কথাগুলো, কিন্তু এভাবে ধমকে অপমান করে বলার কি ছিল? লোকটা নিজে থেকে হাত ধরলো, নিজে থেকে কাছে টানলো। এরপর এমনভাবে সে হাত ছাড়লো যেন রোশনি তাকে জোর করে ধরেছিল। রোশনির হাত যেন নোংরা ময়লার স্তূপ। ভালোবাসার মানুষের একটু মুখ ফিরিয়ে থাকাও যেখানে কষ্টদায়ক, সেখানে ভালোবাসার মানুষের থেকে পাওয়া এহেন ব্যবহার তার থেকে বেশি যন্ত্রণাদায়ক। ওয়েদারটা কি রোমান্টিক দেখছে তাজমহল? তাজরিন হেঁটে আবার ওই পাশে চলে গেল। সে কতক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেই পারছে না এই সাজান নামক বান্দরের জ্বালায়। তখন ওভাবে রোশনি দৌড় দেয়। তাজরিন সেখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখেছিল রোশনিকে। মেয়েটা আবার হোঁচট খেয়ে পড়ে যায় না তো? কিন্তু এই যে সাজান নামক বাদরমুখ তেদর ছেলের জন্য সে ওখানে দাঁড়িয়ে থাকতেই পারল না। এসে থেকে তাকে জ্বালিয়ে যাচ্ছে। সে যেখানে যাচ্ছে পিছু পিছু এই লোকও চলে আসছে। ওই তাজমহল, চলো বিয়ে করে ফেলি। তাজরিন অগ্নিদৃষ্টিতে তাকালো সাজানের দিকে। সাজানের বুকের বাম পাশে হাত দিয়ে বলল, এভাবে তাকানো তাজমহল, এভাবে তাকালে এই ছোট্ট হৃদয়ে অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। তাজরিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাজান ফের তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভাবছি তোমাকে নিয়েই পাহাড়েই থেকে যাব। এরপর এই পাহাড়ের কাছ দিকে দিয়ে 3 কবুল বলে এখানেই বিয়ে করে নেব তোমাকে। আমাদের বিয়েতে আমরা দুজন মিলে জমিয়ে পাহাড়ি কক মুরগির মাংস ঝোল খাবো। এরপর মাস 2 পর আমাদের ঘর আলো করে জমজ বাচ্চা আসবে। এরপর আমরা তাদেরকে পাহাড়িদের মতো সাজিয়ে জুম চাষ করতে পাঠাবো। এমন উদ্ভট কথা শুনে তাজরিন আবার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে সাজানের কাছে এসে শার্টের কলার টেনে টানতে টানতে নিয়ে গেল পাহাড়ের কিনারায়। এরপর হুমকি দিয়ে বলল, আর একবার আমাকে জ্বালালে আপনাকে এই পাহাড় থেকে নিচে ফেলে দেব বলে দিলাম। সাজান এই অবস্থা থেকেই এক চোখ টিপ দিয়ে বলল, তোমার জন্য মরতেও রাজি তাজমহল, বেশ তো মরুন তবে। বলেই তাজরিন ধাক্কা দিল সাজানকে, কিন্তু সাথে সাথে আবার হাত ধরে টেনে আনলো। সাজান তখনও হাসছে, তার চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছিটে ফোটাও দেখা গেল না। হাসতে হাসতেই সে বলল, কি গো সুন্দরী, মারতে পারলে না তো? তাজরিন চোখ মুখ শক্ত করে বলল, নেক্সট টাইম বিরক্ত করলে সত্যি সত্যি মেরে দিব। তো তুমি মেরেই দিতে পারো, কিন্তু আমায় মারলে আমাদের ভবিষ্যৎ যমজ বাচ্চাগুলো পিতৃহারা হবে আর তাদের মা স্বামীহারা হবে, এই আর কি। তাজরিন ঝাড়ি দিয়ে বলল, অসহ্য। বলেই সে আবার সেখান থেকে প্রস্থানের উদ্দেশ্যে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে সে টের পেল সাজান আবার তার পিছু আসছে। সে ভেবে পাচ্ছে না কিভাবে এই লোককে নিজের পিছু ছাড়াবে সে। বান্দরবন ট্যুরের 3টা দিন বেশ ভালোভাবেই কেটেছে। এই 3 দিনে তারা বান্দরবনের সবকিছু সুন্দর জায়গা গিয়েছে, যেমন নীলাচল, চিম্বুক পাহাড়, নাফাখুম ঝর্ণা, স্বর্ণ মন্দির, আমিয়াখুম ঝর্ণা। আজ ওরা যাচ্ছে কিউকুরাডাং পাহাড়ে। সেখানে সারাদিন ঘুরে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। রোশনির খুব ইচ্ছে কিউকুরাডাং পাহাড় থেকে সূর্যাস্ত দেখবে, কিন্তু সেই ইচ্ছে কতটুকু পূর্ণ হবে জানা নেই, কারণ সন্ধ্যা নামার আগেই তাদের রিসোর্টে ফিরতে হবে। সব গুছিয়ে বাস এলে এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। বান্দরবান জেলার রুমা উপজেলায় কিউকুরাডাং পাহাড় অবস্থিত। এর উচ্চতা প্রায় 3172 ফুট, মানে 967 মিটার। রুমা বাজার থেকে বগা লেক হয়ে কিউকুরাডাং যেতে হয়। তারা সাথে ট্যুর গাইড নিয়েছে, কারণ কিউকুরাডাং যাওয়ার পথটা বেশ ঘুরপাক খাওয়া জটিল। পথে পাহাড়ি ট্রেকিং করতে হয়। প্রথমে কোনো রূপ অনুভূতি না হলেও এবার তাজরিনের বেশ ভালো লাগছে। সে অ্যাডভেঞ্চার লাভার মানুষ, চ্যালেঞ্জিং জিনিস করতে তার বেশ ভালো লাগে। এই কিউকুরাডাঙে যেতে হলে বেশ অ্যাডভেঞ্চার করতে হয়।
এটা বেশ রোমাঞ্চকর বটে। রোশনীরা রুমা বাজার থেকে ট্রেকিং শুরু করেছে, ধাপে ধাপে এগোচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা পথ। যেতে যেতেই পথে পড়ল পাথরে ঢালু আর বাঁশের সাঁকো। আনভিশা থেমে গিয়ে রোশনী একটা হাত যত্নের সাথে আগলে নিল। পিছু ফিরে একবার তাজরিনকেও দেখে নিল। আনভিশার দৃষ্টি দেখে তাজরিন চোখ দিয়ে আশ্বাস দিল তার ট্রেকিং করতে সমস্যা হচ্ছে না, এই সাঁকোতেও সে পার হতে পারবে। সে আশ্বাস দেখে আনভিশা কিছুটা আশ্বস্ত হলো। সেও জানে তাজরিন পারবে, তবুও বোনসম বান্ধবীর জন্য চিন্তা থেকেই যাচ্ছিল। এরপর রোশনীর হাতটা ধরে সে সেই সাঁকোটা পার করলো। রোশনী ভয় পাচ্ছিল, তবে মুখে সেটা প্রকাশ করেনি। সাঁকোটা পার হতে শান্তির শ্বাস ফেলল তারা। রোশনী চারদিকে সতর্ক দৃষ্টি ফেলল। চারপাশে সবুজ আবরণে পাহাড়ি ঝোপঝাড়ে ঘেরা। রোশনী ভয়ে ভয়ে আনভিশাকে ডেকে নিচু স্বরে জিজ্ঞেস করলে, আনভি, এখানে কি সাপ আছে? আনভিশা রোশনীর ভীতু বদনে দৃষ্টি দিয়ে মজা করে বলল, যে সে সাপ না, একদম বিষধর সাপ আছে এদিকটায়। ভয় রোশনীর চেহারা ফ্যাকাশ হয়ে গেল। আতঙ্কিত মুখে সে একটু জোরেই বলল, কি? আম্মু, আমি বাড়ি যাব। পিছনে থাকা তাজরিন অট্ট হাসিতে ফেটে পড়ল। আনভিশা ঠোঁট চেপে হেসে দিল। সাজানরা একটু সামনের দিকেই ছিল। মেলি হাসির আওয়াজে সাজান ঘাড় ফিরিয়ে তাকালো। তাকাতেই তার হৃদস্পন্দনের গতি হারালো। তার পা দুটি সেখানে থেমে গেল। নাম না যেন অনুভূতি ছেয়ে গেল তার হৃদমাজার। সে বিড়বিড় করে বলল, এত সুন্দর যার হাসি, সে কেন হাসে না? তার প্রশ্নের উত্তরটা তার নিজের কাছে আসছে। সে আবার ভাবল, এই হাসি পুনরায় ফিরিয়ে আনার জন্য তাকে যা করতে হবে সে সবটাই করার চেষ্টা করবে। এত সুন্দর নিষ্পাপ হাসির মালিকের ভাগ্য, এত দুঃখ মানায় না ভাগ্যে। একটা মানুষ সারাটা জীবন শুধু দুঃখই পেয়ে যাবে, সেটা তো হতে দেয়া যায় না। সে মনে মনে পণ করলো তার তাজমহলের সব দুঃখ সে নিজের নামে লিখে নিবে, বদলে তার ভাগ্যের সুখটুকু মেয়েটার নামে লিখে দিবে। সাজানের ভাবনার মাঝে শক্ত হাতের চাপড় পড়ল তার কাঁধে। সে পাশে তাকিয়ে সিহান ভুরু নাচিয়ে বলল, এতটুকু ট্রেকিং করে ক্লান্ত হয়ে গেলি? সামনে আরো অনেক পথ বাকি। সাজান আনমনে বলল, সামনে অনেক পথ বাকি। তো হাঁটছিস না কেন? যাচ্ছি তো, শালা তোদের এক একটার হাতির মতো আমার ঘরের 12টা বাজিয়ে দিলি। বলতে বলতেই সাজান হাঁটা ধরল সামনের দিকে। সিহান সেদিকে ভুরু কুচকে তাকালো। আর একবার পিছু ফিরে সতর্ক দৃষ্টিতে আনভিশাদের দেখে নিল। এরপর সেও সামনের দিকে পা বাড়ালো। রোশনী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। পাহাড়ের সৌন্দর্য যেমন আছে, পাশাপাশি কষ্টেরও কমতি নেই। অনেকটা মানুষের জীবনের মতো, যেমন সুখের স্বাদ পেতে হলে আগে কষ্টের স্বাদ আস্বাদন করতে হয়, তেমনি এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে কষ্ট করতে হয়। পাহাড়ি পথ কখনো সরু, কখনো খাড়া। হাঁটতে হাঁটতে কোমর ব্যথা হয়ে গেল রোশনীর, কিন্তু পথ ফুরাচ্ছে না। তবে একটা শান্তির ব্যাপার হচ্ছে, পথে যেতে যেতেই তাদের কানে ভেসে আসছে নাম না জানা পাহাড়ি পাখির ডাক। এত সুন্দর, এত মিষ্টি আর সুরেলা কণ্ঠে পাখির ডাকে শারীরিক কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। তারা ট্রেকিং করতে করতে বগা লেকের কাছে চলে এলো। এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নেবে তারা। এরপর আবার শুরু হবে ট্রেকিং। ইতিমধ্যে শরীর ঘামে ভিজে উঠেছে সবার। রোশনী একটা পাথরের ওপর বসে পড়ল। তারা তো ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এখানে শুয়ে পড়ে যেতে পারলে একটু ভালো হতো। সে ক্লান্ত দৃষ্টিতেই সামনে তাকালো। তাকাতেই চোখে বিস্ময় খেয়ে গেল। অন্তরটা মনে হচ্ছে শীতল হয়ে গিয়েছে। বগা লেকের সৌন্দর্য তাকে বিস্মিত হতে বাধ্য করেছে। এত স্বচ্ছ পানি সে আর এর আগে দেখেনি। বগা লেক পাহাড়ের বুক জুড়ে বিস্তৃত স্বচ্ছ নীল জলরাশি। এর চারপাশে সবুজ পাহাড়ে উঠে দাঁড়িয়েছে রক্ষা কবচের মতো। আর সেই পাহাড়ের প্রতিচ্ছবি মিশে গেছে বগা লেকের পানিতে। সেখানে সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। ভোরে কুয়াশার আস্তর বগা লেকের পানির উপরে নেমে আসে। সূর্যের আলো ধীরে ধীরে নেমে এলে লেকের রং বদলে যায় নীল থেকে সবুজ আভায়। সেই নীল স্বচ্ছ পানি এখন সবুজ পানিতে রূপান্তরিত হয়েছে। পানিটা এত স্বচ্ছ যে পানির সামনে গিয়ে ঝুঁকলে নিজের পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে। থেকে থেকে ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। বগা লেকের সৌন্দর্য দেখে এতক্ষণের ট্রেকিংয়ের কষ্ট ফিকে মনে হচ্ছে রোশনীর কাছে। সে উঠে এগিয়ে গেল লেকের পানির কাছে।
ইতিমধ্যে অনেক শিক্ষার্থী লেকের পানিতে হাত মুখ ধুচ্ছে। সে এগিয়ে গিয়ে চোখ থেকে চশমাটা খুলে লেকের স্বচ্ছ পানি মুখে নিয়ে নিল। পানিটা বরফের ন্যায় ঠান্ডা আর প্রশান্তিদায়ক। মুখ ধুতেই অনেকখানি ক্লান্তি কেটে গেল মনে হচ্ছে। জিদান দূরে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে রোশনিকেই পর্যবেক্ষণ করছে। পথে আসার সময়ও সে খেয়াল রেখেছে এই স্টুপিড গার্লের প্রতি। সাথে মেয়েটার ফ্রেন্ডরা ছিল বিধায় সে কাছে যায়নি। তবে সেই সাঁকো পার হওয়ার সময়কার কাহিনী, আবার পথে আসার সময় হোঁচট খাওয়া, সবটাই সে সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে। বিরক্তিতে তার কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল। যেটা পারে না এই মেয়ে, সেটা করতে যাবে কেন? ট্রেকিং করতে পারবে না তো পাহাড়ে আসতে গেল কেন? এখন এতটা রাস্তা ট্রেকিং করে অসুস্থ হয়ে গেলে এই মেয়েকে দেখবে কে? মানুষ নিজে ট্রেকিং করবে নাকি এই মেয়েকে নিয়ে দৌড়াবে? রোশনি ফিরে এসে আবার সেই পাথরের উপর বসলো। এবার বেশ অনেকটাই হালকা লাগছে তার। আনভিশা আর তাজরিনও এগিয়ে হাত মুখ ধুয়ে এলো। রোশনি এসে বসার পরপরই জিদানও গিয়ে রোশনি যেখান থেকে মুখ ধুয়েছে সেখান থেকে নিজের মুখ চোখে পানি ছিটিয়ে আসলো। রোশনি বসে বসে আর চোখে জিদানের দিকে তাকাচ্ছে। এই লোকটা বোধহয় 24 ঘন্টায় ভুরু দুটিকে কুঁচকে রাখে, মুখটাকে ভোতা করে রাখে। কি হয়, একটু হাসলে রোশনির খুব ইচ্ছে হয় জিদানের সামনে গিয়ে বলতে, এই যে মিস্টার গোমরা মুখ, হাসলে কি আপনার জাত যাবে? কিন্তু পর্যাপ্ত সাহসের অভাবে সে কথা আর মুখ ফুটে বলা হয়ে ওঠে না। সে নিজেদের সঙ্গে আনা পানির বোতল থেকে একটু পানি খেয়ে নিল। এবার বেশ ঝরঝর লাগছে। আনভিশা আর তাজরিন এসে তার পাশে বসে পানি খেয়ে নিল। 3 বান্ধবী মিলে বেশ কয়েকটা সেলফিও তুলল। এরপর সবাইকে গ্রুপ ছবি তোলার জন্য ডাকা হলো। আনভিশা আবার রোশনির হাত ধরে সেদিকে গেল, তাজরিনও পাশাপাশি গেল। এত স্টুডেন্টের মধ্যে দাঁড়াতে কিছুটা অস্বস্তি লাগছিল রোশনির, তবে সাথে আনভিশা আর তাজরিন থাকায় সেটাও কেটে গেল। সে গিয়ে দাঁড়াতে মনে হলো তার পিছনে এসে কেউ দাঁড়িয়েছে। পেছনে দাঁড়ানো মানুষটার শরীর থেকে অদ্ভুত সুন্দর সুবাস ভেসে আসছে। এই সুবাসটা তার কিছুটা পরিচিত। জিদান যখনই আশেপাশে থাকে তখনই সে এই সুবাসটা পায়। সে সাহস করে তার আর ঘাড় ফিরিয়ে তাকাতে পারল না, কেবল বুঝে নিল মানুষটা হয়তো তার পিছনেই দাঁড়িয়েছে। সবার ছবি তোলা শেষে আবার তারা রওনা হলো কেওক্রাডাং পাহাড়ের উদ্দেশ্যে। রোশনি হতাশে শব্দ করে বলল, আবার ট্রেকিং? তাজরিন তার মাথায় গাঁটটা মেরে বলল, আসতে গেলি কেন রুগী? রোশনি শক্ত মুখে বলল, আমি অনেক স্ট্রং। তাজরিন হেসে দিয়ে বলল, দেখতেই পাচ্ছি। আনভি, তাজকে কিছু বলবি? ও সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আনভিশা চোখ রাঙিয়ে তাজরিনকে মিশে শাসানোর ভঙ্গিতে বলল, তাজ, হচ্ছেটা কি? দেখছিস না ওর এমনি খারাপ লাগছে, এর মধ্যে কি শুরু করলি তুই? তাজরিন মৃদু হেসে চুপ করে গেল। এরপরের রাস্তাটা আরও বিপজ্জনক। উঁচু নিচু পাহাড়ি ঢাল বেয়ে ট্রেকিং করতে হয়। কোথাও কাকুরে পথ, কোথাও বা গাছের শিকড় আঁকড়ে উঠতে হয়। কারো যদি ভুলক্রমে পা ফসকে যায় তাহলে জীবন শেষ। এরপর ট্রেক করতে করতে গভীর অরণ্য পেরিয়ে তারা পাহাড়ের খোলা মাঠের মতো জায়গায় পৌঁছালো। দূর থেকে ঝর্ণার শব্দ কানে ভেসে আসছে। অবশেষে শত বিপজ্জনক পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালো কাঙ্ক্ষিত গন্তব্যে, কেওক্রাডাং পাহাড়ে। পাহাড়ের সৌন্দর্য তাদের অভিভূত করল। এই কেওক্রাডাং পাহাড়ের সৌন্দর্যের সামনে এতক্ষণ ট্রেকিংয়ের কষ্ট তুচ্ছ মনে হলো। আনভিশারা কেওক্রাডাং পাহাড়ের শীর্ষে গিয়ে দাঁড়ালো। তাদের দৃষ্টিসীমা যতদূর অবধি যাচ্ছে সবটাই সবুজ ঢেউয়ে ভরে আছে। স্তরে স্তরে সাজানো পাহাড়গুলো দূর আকাশের পর্যন্ত বিস্তৃত। কোথাও ঘন অরণ্য, কোথাও খোলা চাঁদ ঢাল। মেঘ ভেসে আসছে খুব কাছ দিয়ে, কখনো আড়াল করে দিচ্ছে চারদিক, আবার কখন হঠাৎ সরে গিয়ে উন্মোচন করছে অসীম বিস্তর। কেওক্রাডাং পাহাড়ের বিকেলের সূর্য পাহাড় চূড়ার মাথায় কোমল সোনালি আলো ছড়িয়ে দেয়, আর রাত নামলে অগণিত তারা তাদের মাথার উপর ঝলমল করে ওঠে। পাহাড়ি নীরবতাকে আরো গভীর করে তুলে তখন সবুজাভ পাহাড়ে মেঘের লুকোচুরি খেলা, পাহাড়ি বাতাসের ছোঁয়া আর আকাশের সসীমতা মিলেমিশে অন্যরকম শান্তি অনুভব হচ্ছে এখানে। সেখানে রোশনি বসে পড়ল। অন্যরাও যে তার মতো পাহাড় চূড়ায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে।
কেউ কেউ প্রাকৃতিক এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, কেউ বা এই সৌন্দর্যকে দু চোখ ভরে দেখতে ব্যস্ত। আনভিশারা দ্বিতীয় তালিকায় আছে। এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে গিয়ে বাস্তবে এর সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হতে চাচ্ছে না তারা। আগে মন ভরে এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করবে, এরপর ইচ্ছে হলে জায়গাটিকে স্মৃতির পাতায় বন্দি করে রাখার নিমিত্তে 2-4টা ছবি তুলে রাখবে। এখানে বসে আনভিশাকে তাজরিন খুঁচিয়ে যাচ্ছে সমানে। যাচ্ছিস না কেন আনভি? আনভিশা আরাম করে বসে বলল, পরে যাব। ভাইয়ের সাথে প্রথম এলে একটু ছবি টবি তুলবি না? তোদের সাথেও তো প্রথম এলাম। রোশনি এবার নাকের ডগায় আসা চশমাটা উপরের দিকে ঠেলে দিয়ে বিজ্ঞের মতো বলল, আমরা কি আর ভাইয়া এক হলাম রে? তাজরিন সায় জানিয়ে বলল, ভাইয়া তোর হাজব্যান্ড আনভি, সাথে ভাইয়ার সাথে ছবি তুলবি না? আনভি সে বিরক্ত হয়ে বলল, তোদের ভাইয়ার সাথে আবার আসবো, তখন তুলবো না, এবার বিরক্ত করবি না একদম। রোশনি হতাশে বলল, কি আনরোমান্টিক কাপল রে তোরা। তাজরিন বলল, নতুন বিয়ে হলে মানুষ দেখে হাজব্যান্ড ছাড়া কিছুই বোঝে না, আর তুই ভাইয়াকে দেখতে পারছিস না আনরোমান্টিক থি। আনভিশা অবাক হয়ে তাকালো তাদের পানে। সে কখনো সিহানকে দেখতে পারল না। রাগে কটমট করে আনভিশা বলল, তোরা এখন এসব বলছিস, আবার আমি যদি তোদের ভাইয়ের সাথে একটু কথা বলি তখনই তোরা বলিস আমি নাকি সারাক্ষণ জামাইয়ের সাথে ফুসুর ফাসুর করি। তোরা গিরগিটির থেকেও ফাস্ট। তাজরিন আর রোশনি একসাথে বলে উঠলাম, এখন আমরাই বলছি তুই এখনই ভাইয়ের কাছে যাবি, সুন্দর সুন্দর কাপল ছবি তুলবি। আনভিশা বলল, যাব না, না গেলে তোকে এখান থেকে ফেলে দিব। দে সাহস থাকলে। রোশনি আর তাজরিনের প্যানপ্যানারি চলতেই থাকলো। ওদের কথায় তিতি বিরক্ত হয়ে অবশেষে আনভিশা বাধ্য হয়ে উঠে সিহানের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। এদিকে রোশনি আর তাজরিন বিজয়ে হাসি হেসে হাইফাই করে নিল। সিহান, সাজান, জিদান আর আহিল ছবি তুলছিল। আনভিশাকে দিকে আসতে দেখে বাকি তিনজনে সেখান থেকে সরে গেল। আনভিশা আড়ষ্ট ভঙ্গিতে এসে দাঁড়ালো সিহানের সম্মুখে। আনভিশাকে দেখে সিহান হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞেস করলো, কেউ কারাডাং পাহাড় কেমন লাগছে বিবিজান? আনভিশা নিচের দিকে তাকে ওড়নায় আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে ছোট করে বলল, ভালো। কেন যেন হঠাৎ করে আনভিশার লজ্জা লাগছে ভীষণ। হঠাৎ এমন লজ্জার কারণ খুঁজে পেল না। মাত্রাতিরিক্ত লজ্জার কারণে সে সিহানের চোখে চোখ রাখতে পারছে না। আনভিশাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সিহান বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন বিবিজান? আনভিশা চমকে তাকালো সিহানের দিকে। তার গাল লালচে আভায় ছেয়ে গিয়েছে। সে আশ্চর্য হয়ে ভাবল, সিহান কিভাবে বুঝলো আনভিশা এভাবে তাকানো দেখে। সিহান শব্দ করে হেসে দিল। এরপর আনভিশা হাত ধরে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আসুন ছবি তুলি। আপনার সাথে কিন্তু আমার একটা ছবিও তোলা হয়নি। লজ্জার দরুন আনভিশা ঠিকঠাক ছবিও তুলতে পারল না। সারাক্ষণ লজ্জায় আড়ষ্ট হয়ে রইল। সিহান অবশ্য আনভিশার এত লজ্জা দেখে বেশ মজা নিয়েছে। এ অতি ভদ্রলোক কি সুন্দর আনভিশার লজ্জা দেখে দুষ্টুমি করে, কথা বলে, আর তাকে আরও লজ্জায় ফেলে দিয়েছে। আনভিশারা চলে এসেছে ট্যুর থেকে প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এর মধ্যে তারা তিনজনই পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। যদিও রোশনি শুধু পড়াশোনায় ব্যস্ত, সে শখের বসে যেই টিউশনিটা করতো সেটাও থেকেও মাসখানেকের ছুটি নিয়েছে। সে ভীষণ পড়াকমে। এই কয়েক মাসের ঘটনাচক্রে জীবনের মোড় ঘুরে যায়। তার স্বপ্ন, তার লক্ষ্য সে প্রায় ভুলতে বসেছিল। এখন পরীক্ষা আসা খেয়াল হলো সে পড়াশোনা থেকে ঠিক কতটা দূরে সরে গিয়েছে। এখন তার রাত দিন কোন দিক দিয়ে যায় সেদিকে তার নিজেরই খেয়াল নেই। রাত দিন জেগে সে পড়া কাভার করতে ব্যস্ত। তাজরিনের বেশি ধকল যাচ্ছে। সে সব কাজ শেষ করে বই নিয়ে বসা, আবার রান্নাবান্না সব কিছু নিয়ে খুব বেশি চাপ যাচ্ছে ইদানিং। সিহানের সাথে আনভিশার ভালোভাবে কথা হচ্ছে না। প্রায় 1 সপ্তাহ যাবত ট্যুর থেকে ফিরে সিহানও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আর আনভিশা তার পড়াশোনা কাজ সবটা সামলে ফুরসত পাচ্ছে না সিহানের সাথে সুন্দরভাবে কথা বলার। এদিকে পড়াশোনার বাইরেও তাজরিন আর রোশনি ভীষণ আপসেট। এই পরীক্ষাটা শেষ হলে আনভিশা তাদের ছেড়ে একেবারের জন্য চলে যাবে। পরীক্ষাটা শেষ হলে অনুষ্ঠান করে আনভিশাকে নিয়ে যাবে সিহান ফান। আনভিশা আর তাদের সাথে থাকবে না। প্রতিদিন ঘুম থেকে উঠে আর আনভিশাকে দেখবে না। তাদের আর আগের মতো আড্ডা হবে না। আনভিশার হাতের মজার মজার রান্না খাওয়া হবে না প্রতিদিন। চাইলে যে কোনো সমস্যায় ছুটে গিয়ে আনভিশাকে বলতে পারবে না।
রোশনির খুব কান্না পেল, তাকে আগলে নিয়ে সুন্দর করে বোঝানোর মতো মানুষটা চলে যাবে ভাবতেই কষ্টে বুক ভেঙে আসতে চায়। তাজরিন তাকে খেপালে সে অভিমানে গাল ফুলিয়ে আর আগের মতো আনভিসের কাছে অভিযোগ নিয়ে যেতে পারবে না। এসব ভাবতে গেলেই রোশনির কান্না পায়। আচ্ছা, এমন কি হতে পারতো না যে আনভিসা সারা জীবন তাদের সাথেই থাকতো? তাজরিনের কষ্ট হলেও সে প্রকাশ করে বলল, বরং মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে আনভিসাকে খাপাচ্ছে। সেই ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দিচ্ছে না। তার পাথরের হৃদয়টাতেও খুব সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা হচ্ছে, যে ব্যথা ভীষণ বাজেভাবে তাকে ঘায়েল করছে। আনভিসা ছাড়া তাকে তার মতো করে এত স্পষ্ট আর সুন্দরভাবে কেউ বুঝতে পারে না। সে কিছু না বললেও তার মুখ দেখেই তার মনের অবস্থাটুকু আর কেউ ভালোভাবে আন্দাজ করতে পারে না। তাজরিন ভেবেছিল তার ভিতরে সব অনুভূতি মরে গিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল। আনভিসার রোশনির বেলায় সে এখনও বড্ড দুর্বল মনের। এই দুটো মানুষকে ছাড়া সে নিজেকে ভাবতে পারছে না। ভিতরে ভিতরে কষ্ট থাকলেও সবাই সেটা চেপে রেখে যথাসাধ্য মন দিয়ে পড়ার চেষ্টা করছে। তাদের অলরেডি দুটো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আজ আবার পরীক্ষা আছে। এই তো একটু পরে খাওয়া দাওয়া করে রওনা হবে ভার্সিটির উদ্দেশ্যে। সেদিন ট্যুর থেকে আসার সময়ে অবাক করা একটা বিষয় জানতে পেরেছে ওরা। সিহানরা সব বন্ধুরাই খুব ভালো গাইতে পারে। ফেরার পথে গিটার বাজিয়ে সাজান আর আহিল গানও গেয়েছিল, তবে সিহান আর জিদান গায়নি। এ নিয়ে অবশ্য রোশনির আক্ষেপের শেষ নেই। সে ভেবেছিল এই সুযোগে গোমরামুখ লোকটার মুখে গান শুনবে, তবে সে ঘুরে বালি বজ্জাত বেটা কিছুতেই গান গাইল না। ফেরার পথে রোশনি ভুল করে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল। সে ভুলে ঘুমের ঘরে জিদানের কাঁধে মাথা দিয়ে ফেলেছিল এবং সেভাবেই সে বাকিটা পথ এসেছে। ঘুম ভাঙার পর যখন সে দৃশ্য দেখছিল এটা, সে তখনই সিটকে দূরে সরে এসে ভয়ে ভয়ে জিদানের দিকে তাকিয়েছিল। বার কয়েক ছড়িয়ে বলেছে। বিপরীতে গোমরামুখ লোকটা লাল লাল চোখে তার দিকে তাকিয়েছিল। এরপর তো আর রোশনি ভুলেও এই লোকটার দেখা পায়নি। বেশ উন্নতি হয়েছে তোমার, বিজনেসে জয়েন করেছো। তা বাবা আর একটু উন্নতি করলে খুশি হতাম। জিদান খাওয়া থামে ভুরু কুচকে তাকালো মিস্টার জসিমের দিকে। সেভাবেই জিজ্ঞেস করলো, কি? মিস্টার জসিম একবার ছেলের দিকে তাকালেন, আরেকবার মেয়েকে খাবার বেড়ে দিতে থাকা স্ত্রী পানে। এরপর বললেন, কথায় কথায় ভুরু কুচকাও কেন? আমি যে তোমার বাবা ভুলে যাও? আসল কথায় আসব বেয়াদব, পুরনো কথা। এবার মিস্টার জসিম হার মানলেন। তার ঘাটতারা ছেলে জীবনও শুধরাবে না। অগত্যা হাল ছেড়ে দিয়ে তিনি আসল কথায় আসলেন। বলছিলাম কি, পড়াশোনা তো শেষ, বিজনেসে ঢুকেছো। তোমার আম্মু একা একা আর কত রান্না করে আমাদের খাওয়াবেন? এবার একটু রান্নার স্বাদ বদল হোক, হাত বদল হওয়ার দরকার না? বাবার কথা শুনে জিদান ফের ভুরু কুচকে বলল, তুমি আর একটা বিয়ে করতে চাচ্ছ? আম্মুকে দেখো, আম্মু দেখো তোমার হাজব্যান্ড কি বলে। তোমার হাতে রান্না নাকি পুরনো হয়ে গিয়েছে, তোমার রান্না ওনার আর ভালো লাগছে না। মিস্টার জসিম চেঁচিয়ে বলল, বজ্জাত ছেলে, আমার সংসারে আগুন লাগাতে চাচ্ছ? আমি কখন বললাম তোমার আম্মুর রান্না ভালো লাগছে না? এই তো একটু আগেই আমি বলেছি যে তোমার আম্মু একা একা কষ্টে করে এত কাজ করেন, আর একজন তার সঙ্গী হলে ভালো হতো না? সি বাবা, এই বয়সে এত অধপতন, তুমি এই বয়সে বিয়ে করতে যাচ্ছ, সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? মিস্টার জসিম এবার উত্তেজিত হয়ে বললেন, বেয়াদব, আমি তোমার বিয়ের কথা বলছি। আয়নায় নিজেকে দেখেছে একবার? বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে টিয়ে করতে হবে না? ঠিক বয়সে বিয়ে করলে এখন 2 বাচ্চার বাপ হয়ে যেতে। এসব কথা শুনে জিদান বিষম খেলো। কোনো রকম পানি খেয়ে একটু থেমে কিছু একটা সময় বেশ আশি ভঙ্গিতে ব্রেডে কামড় বসাতে বসাতে বলল, তুমি কি আমাকে 2টো বিয়ে করার পরামর্শ দিচ্ছ? আশ্চর্য, আমি তোমাকে 2টো বিয়ে করতে বললাম কখন? এখনই তো। মিস্টার জসিম দাঁতে দাঁত চেপে বললেন, আপাতত একটা বিয়ে করে আমাকে উদ্ধার করা আমাদের, আবার 2 বিয়ের কথা বলছ? তুমি দেখি আমাকে ক্যারেক্টারলেস হওয়ার পরামর্শ দিচ্ছি। এবার মিসেস দিয়াও ছেলেকে চোখ রেঙে বললেন, এসব কি কথা জিদু? তোর বাবা 2টো বিয়ের কথা কখন বলল? এরপর জিদান পাশে বসে বোঝানোর ভঙ্গিতে বলল, আমার বয়স হচ্ছে, তুই অফিসে থাকিস, তোর বাবা অফিসে থাকে সারাদিন, নোহাও কলেজে থাকে সারাদিন, এই বাসায় আমি একা একা থাকি। তুই বিয়ে করে একটা লাল টুকটুকে বউ আনলে
আমি গল্প করতে পারতাম তার সাথে, আমারও একটা সঙ্গী হতো। গল্প করার মানুষ চাও? মিসেস দিয়ে বুঝে গেলেন এই ছেলে আবার কিছু তেরা কথা বলবে, তাই তিনি কাটছাট উত্তর দিলেন, না, তোর বউ চাই। আমার বউকে বাজারের পণ্য চাইলে আর ঠুস করে কিনে এনে দিলাম। এসব কি কথা জিদু? বউ বাজারের পণ্য হতে যাবে কেন? আর কিনবি কেন? 3 কবুল বলে বিয়ে করে আনবি। তোমরা দেখছি আমাকে 6 কবুল বলাতে চাচ্ছ। পাশ থেকে নোহা চেঁচিয়ে উঠল, ভাইয়া সবসময় তেরামি ভাল লাগে না, বুড়ো হয়ে যাচ্ছে, এবার তো বাসায় একটা বউ আনো। জিদান চোখ গরম করে তাকালো নোহার দিকে, তারপর বলল, বড়দের মধ্যে কথা বলে থাপ্পড়ে তোর কানের পর্দা ফাটিয়ে দিব বেয়াদব। জিদানের ঝাড়ি খেয়ে নোহা চুপসে গেল, অভিমানে গাল ফুলালো। সেদিকে বিশেষ পাত্তা দিল না জিদান। মিস্টার জসিম বললেন, এত কথা বুঝি না, তুমি বিয়ে করছো, এটাই ফাইনাল। জিদান উঠে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোমরা মামলা খাবে? মানে 2 বিয়ে করার অপরাধে তোমাদের জেল হবে। বলেই জিদান হনহনিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। জিদানের যাওয়ার পানে বোকার মতো তাকিয়ে রইলেন মিস্টার জসিম এবং মিসেস দিয়া। এই তাজমহল, দাঁড়াও। তাজরিনের কানে ভেসে আসলো পরিচিত কণ্ঠস্বর। সে একটু থেমে পুনরায় হাঁটা শুরু করলো। সাজান দৌড়ে গিয়ে এক ঝটকায় তাজরিনের হাত ধরে ক্রোধের সাথে বলল, তোমাকে দাঁড়াতে বলছি না? তাজরিন ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার স্পর্ধা কিভাবে হয় আমাকে টাচ করার? ওকে সরি। আপনার সরি আপনি পানিতে গুলে খান। না, তোমাকে খাওয়াবো। অসহ্য দূর হন আমার চোখের সামনে থেকে। সাজান কিছুটা এগিয়ে একটু ঝুঁকে বলল, তুমি যতটা দূরে সরিয়ে দিবে আমি ততটা কাছে চলে আসব। আপনার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব, সমস্যা নেই। সেই বয়সে তোমাকেই গুনতে হবে, শুনতে হবে তোমার বড় ল্যাংড়া। তাজরিন এদিক সেদিক তাকিয়ে একটা লাঠি পড়ে থাকতে দেখতে পেল। সে চট করে সেটা হাতে তুলে নিয়ে সাজানকে মারতে উদ্যত হলো। তাজরিন তাকে সত্যি সত্যি মারতে আসছে দেখে সাজানের চোখ বড় বড় হয়ে গেল, তবুও এক শ্বাস বুকে নিয়ে সে ঠায় দাঁড়িয়ে রইল। তাজরিন যখনই তাকে আঘাত করতে যাবে তখনই সাজান চট করে তাজরিনের লাঠি ধরা হাতটা আঁকড়ে ধরল। এরপর ধীর স্বরে বলল, বিয়ে করবে আমাকে? হোয়াট? বললাম তাজমহলে সাজান হতে চাই। সেই সুযোগ কি আমাকে দেওয়া হবে? লাঠির বাড়ি দেওয়া হবে। তুমি আমার নামে রেজিস্টার পেপারে সই করে নিলে এবং 3 কবুল পড়ে আমার হয়ে গেলে এই সাজান প্রতিদিন তার তাজমহলে লাঠির বাড়ি খেতে প্রস্তুত থাকবে। তাজরিন এক ঝটকায় সাজানের হাত সরিয়ে নিয়ে বা হাত সে মুচড়ে ধরল। বলল, প্রথমে বলেছি তাজরিন সস্তা না, এসব ফালতু প্রপোজাল নেক্সট টাইম দেবেন না। কিভাবে প্রপোজাল দিলে তোমার কাছে ফালতু মনে হবে না? সেরকম কিছু এখন আবিষ্কার হয়নি। প্রপোজাল মানেই অত্যন্ত ফালতু জিনিস। সাজান নিজের হাত ছাড়িয়ে তাজরিনের হাতটা পিঠের দিকে নিয়ে এক ঝটকায় তাজরিনকে নিজের কাছে এনে নিল। ফলস্বরূপ তাজরিনের পিঠ গিয়ে ঠেকল সাজানের বুক বরাবর। সাজান বাঁকা হেসে বলল, বেশ তো, তবে পরের বার আর কোনো রূপ প্রপোজাল না দিয়ে ডিরেক্ট তোমাকে আমার করে নেব। তাজরিন সরে আসার চেষ্টা করতে করতে রুক্ষ স্বরে বলল, অসম্ভব। এই তাজরিন মরে যাবে, তবুও আর কারোর হবে না, সে দেখা যাবে। বলেই তাজরিনের হাত ছেড়ে দিল। সাজান, আপনি আর কখনই আমার সামনে আসবেন না। যদি আসেন তবে আপনাকে আমি আর কোনো ওয়ার্নিং দেব না, শুধু উত্তম মাধ্যম দেব। সাজান প্যান্টের পকেটে 2 হাত গুজে বলল, সত্যি আসবো না? যখন আসবো তখন একদম তোমাকে আমার করে নিয়ে যাব। সেই স্বপ্নেই দেখতে থাকুন, সেটা কখনো পূরণ হবে না বাস্তবে। চ্যালেঞ্জ দিচ্ছ? যেটা আপনার মনে হয়। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ইউ নো হোয়াট? সাজান কখনো কোনো চ্যালেঞ্জে হারে না, এবার হারবে। তাজরিন এমন কথার বিপরীতে সাজান হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। নোয়া সবেমাত্র কোচিং থেকে বের হলো। আজকাল তার মনটা বেশ খারাপ যাচ্ছে, তাকে ভাল লাগে না, রোগে ধরেছে। অদ্ভুত রকমভাবেই সব ভালো লাগা, সব রঙিন লাগা নোহার কাছে আজকাল কিছুই ভালো লাগছে না। মায়ের কাছে ঝাড়ি তো খাওয়া সেটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু আজ সে ভাইয়ের কাছে ঝাড়ি খেয়েছে। তার উপর কতদিন হলো তার ভালোবাসার মানুষটাকে 2 চোখ ভরে সে দেখতে পায় না। আবার আজ কোচিংয়ে স্যারের কাছে বকব খেয়েছে সে। সব মিলিয়ে কিশোরী নোহার মন আকাশে যেন মেঘে জমেছে আজ। এই তো কয়েকদিন আগে তার ভাই ভার্সিটি ট্যুর গেল।
যখন সে শুনলো আহিল যাবে তখন সেও বায়না ধরেছিল যাওয়ার জন্য, কিন্তু তার রক্সটা ভাই তাকে এক ঝাড়ি দিয়ে থামিয়ে দিয়েছিল। তাদের ভার্সিটি ট্যুরে নাকি বাইরের মানুষ এলাও না, অথচ জিদান একটু চাইলেই তাকে নিয়ে যেতে পারত। সিহান ভাইয়া তো ওই ভার্সিটির ভিপি, সিহান ভাইয়াকে বললেই সে তো ব্যবস্থা করে দিত। আসল ব্যাপার হচ্ছে জিদান তাকে নিতেই চায় না কোথাও। সারাদিন বাসা, কলেজ, কোচিং, প্রাইভেট করে করে সে ক্লান্ত। কোথাও ঘুরতে যেতে তার ভীষণ ইচ্ছে হয়, কিন্তু কেউ তাকে বোঝে না, কেউ একটু তাকে কোথাও নিয়েও যেতে চায় না। হাবিজাবি ভাবনায় ডুবে গেল। নোহার চোখ হঠাৎ সামনে গিয়ে থামলো। দৃষ্টির ঠিক সামনে দাঁড়িয়ে আছে আহিল ভাই। বাইকের গায়ে হেলান দিয়ে স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, চুলগুলো সযত্নে আঁচড়ানো পরিপাটি, এক হাতে ঘড়ি, অন্য হাতে একটা মার্জিত জেন্টস ব্রেসলেট, সাদা শার্টের হাতা গুটিয়ে কুনি পর্যন্ত তুলে রাখা, কালো প্যান্টের সঙ্গে শার্টটি গোছানোভাবে ইন করা, বুকের কাছে শার্টে আটকে রাখা কালো সানগ্লাস, একদম ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে আহিল। রোদের তীব্রতায় সুদর্শন চেহারাটা খানিকটা লালচে হয়ে আছে। আহিলের এই লুক দেখে নোহার বুকের ভিতর হাতুড়ি পেটের মতো অনুভূতি হচ্ছে। সে আশেপাশে তাকে দেখলো, অনেক মেয়েরাই আহিলের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে নোহা গটগট পায়ে আহিলের সামনে দিয়ে চলে রাগের সে জিজ্ঞেস করলো, আহিল ভাই আপনি এখানে কি করছেন? সামনে দাঁড়ানো নোহার পূর্ণ দৃষ্টিতে তাকালো আহিল। আহিলের তাকানো দেখতেই নোহার সব রাগ গলে পানি হয়ে গেল। সে নার্ভাসনেসের দরুন এক হাত দিয়ে অপর হাতের তলা ঘষতে লাগলো। বেশ গম্ভীর স্বরে আহিল বলল, কাজ ছিল দিকটায়, তুই এখানে কেন? আমার কোচিং এখানে। অতিরিক্ত নার্ভাসনেসের ঠেলায় গলায় শব্দগুলো দলা পাকে আসছে নোহার। আহিল নিজের হাতে ঘড়ির দিকে দেখতে দেখতে বলল, এখন বাসা যাবি? হ্যাঁ, আমি এদিকে যাব, চল তোকে ড্রপ করে দিয়ে আসি। নোহাকে আর পায়কে আহিল তাকে দেখছে, তার সাথে এতক্ষণ কথা বলেছে, এখন আবার আহিলের সাথে আহিলের বাইকে বসেই বা শব্দে যেতে পারবে ভাবতেই তার মনের ভিতর 7 রঙা প্রজাপতি উঠতে লাগলো। আহিল বাইকে বসে চোখে সানগ্লাসটা পরে নিল। নোহা বাইকের পিছনে উঠে বসলো। এরপর মেয়েগুলোর দিকে তাকে একটা মুখ ভেঙচি দিয়ে আহিলের কাঁধ আঁকড়ে ধরলো। পরক্ষণে শাঁসা করে বাইকটি চলতে লাগলো। বেশ অনেকটা পথ আসার পরেই নোহা আহিলকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো, আহিল ভাই আপনি বিয়ে করবেন কবে? বাইকের গতি কমে গেল। আহিল ভুরু কুঁচকে বাইকের ফ্রন্ট মিররে দৃষ্টি দিল। নোহা তাকে সাধারণত আহিল ভাইয়া বলে সম্বোধন করে, কিন্তু আজ হঠাৎ আহিল ভাই ডাকার কারণটা সে খুঁজে পেল না। এরই মধ্যে তার বিয়ে নিয়ে প্রশ্ন। সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখেই গভীর স্বরের উত্তর দিল, পাত্রী পেলে বিয়ে করবো। এখনো পাত্রী পাননি? না। নোহার মনটা খারাপ হয়ে গেল। আহিল ভাইয়ের কি তাকে চোখে পড়ে না? সে কি পাত্রী হিসেবে উপযুক্ত না? কেমন পাত্রী চান? আহিল আবারও আর চোখে তাকালো পিছনে বসা নোহার দিকে। পরপর বলল, সুন্দরী, বুদ্ধিমতী, গুণবতী, লম্বা, কেশবতী, আমার থেকে 2-1 বছরের ছোট হবে, পড়াশোনায় ব্রিলিয়ান্ট হতে হবে, মাস্ট ইম্পর্টেন্ট রান্নার হাত ভালো হতে হবে, আমি ভোজনরসিক মানুষ, পেট ঠান্ডা তো বইকেও রানি করে রাখবো। নোয়ার মনটা এবার প্রচণ্ড বেশি খারাপ হয়ে গেল। তার সৌন্দর্য নিয়ে হীনমন্যতে ভুগছে সে। আহিল ভাই তাকে পাত্রী হিসেবে দেখছে না মানে এই যথেষ্ট সুন্দরী না। তার চুলগুলো কিছুটা ছোট আর একটুর জন্য কোমর ছিনিয়ে এমন। আবার তার ভাই আর মা বলে সে নাকি আমরা কাঠের ঢেকি, অর্থাৎ তার কোনো গুণ নেই। এমনকি পড়াশোনা তো ডাব্বা, আর রান্না তো দূর, সে কঠিন খেলেও রান্নাঘরের কাজ ঘেঁষে না। তাছাড়া সে তো আহিল ভাইয়ের থেকে অনেক ছোট, অর্থাৎ তাদের এইজ ডিফারেন্সটাও অনেক বেশি। তাহলে সে কিভাবে আহিল ভাইকে পাবে? কষ্টে তার বুক ভেঙে কান্না আসছে। সে আজই পার্লারে যাবে, সব রকমের যা করতে হয় সুন্দরী হতে হবে সে। আর আজ থেকে সে মায়ের পিছু পিছু রান্নাঘরে গিয়ে রান্না শিখবে, রান্না করবে, ইউটিউব দেখে হলেও সে রান্নাটা অবশ্যই শিখবে। কিন্তু পড়াশোনাটা যে তার দ্বারা হবে না, সমস্যা নেই, আহিল ভাইয়ের জন্য সে দুনিয়া জয় করতে পারবে। এটা তো সামান্য পড়াশোনা। সে একদম ব্যাক ব্রেঞ্চার থেকে ফার্স্ট ব্রেঞ্চার হয়ে দেখিয়ে দেবে সবাইকে। কিন্তু বয়সটা সে কিভাবে সামনে আনবে? আর যাই হোক, বয়সটা তো 7-8 বছর সামনে নিয়ে যাওয়া সম্ভব না। আচ্ছা, এদিকটা থেকে আহিল ভাইকে মানিয়ে নিতে অনুরোধ করবে না হয়। এসব ভাবনার মধ্যেই বাসার সামনে চলে এলো বাইক। সে নেমে চলে গেল। ফিরত এসে জিজ্ঞেস করলো, আচ্ছা আহিল ভাই আমি দেখতে কেমন? আহিল পুনরায় বাইক স্টার্ট দিতে নিয়েছিল, তবে নোহার প্রশ্ন শুনে থেমে গেল। কিছুক্ষণ ভেবে বলল, জিদান্ত বলে আমরা কাঠের ঢেকির মতো। ভালোবাসার মানুষের মুখ থেকে এহেন অপমানসূচক কথা শুনে নোহার মুখ দিয়ে জল নামতে চাইল, তবে তার ভাই এই কথা নিজের বন্ধুদের বলে বেরিয়েছে। অনেক কষ্টে সে চোখের পানি আটকে জিজ্ঞেস করলো, আপনার চোখে কেমন? পিচ্ছি।
আমাকে কোন দিক থেকে আরও পিচ্ছি মনে হয়? সব দিক থেকে আমি যথেষ্ট বড়। এই কথা শুনে আহিল হো হো করে হেসে দিল। তার হাসি যেন থামছেই না। আহিলের হাসি দেখে নোহা আর নিজের কান্না আটকাতে পারল না। সে অন্যদিকে ঘুরে বাসার ভিতরে যেতে লাগলো। আর কিছুক্ষণ আহিলের সামনে থাকলে বোধ হয় সেখানে কান্না করে দিবে সে। নোহার যাওয়ার দিকে তাকিয়ে আহিল আবারও হাসতে লাগলো। ঘাটতারা ভাইটার বোনটা আসতেও হাওয়াই মিঠাই। আহিলের খুব ইচ্ছে হচ্ছিল বলতে, তুই দেখতে তোর প্রিয় হাওয়াই মিঠাইয়ের মতো, কিন্তু বলতে পারল না। এই মেয়ে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার উপর যদি সে একটুখানি প্রশ্রয় দেয় তবে এই মেয়ে নির্ঘাত আবেগে পড়াশোনা থেকে শুরু করে সবটা ভাসিয়ে দিয়ে প্রেম সাগরে ডুবে যাবে।